আমার নাম রানী। আমার বয়স ২৫ বছর। আমার ১৯ বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেকদিন আমাকে দেখে জেদ করত যে আমার লাল ঘোড়ার উপরে সে চাপতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল ঘোড়ার উপরে চাপার। সে যখন আমার লাল ঘোড়ার উপরে চেপেছিল, তখন আমার চোখ দুটো কপালে উঠে গেছিল। আমার ভাই ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে চেপে যা করেছিল, তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বর্দা আমার বিয়ের সাহিলের সঙ্গে দিয়েছিল। সাহিল খুব ধনী পরিবার থেকে বিলং করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু সাহিল নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও সাহিল আমাকেই পছন্দ করেছিল, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো পণের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে সাহিলের সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা মেয়ের মতো আমিও নিজের বিয়ের জন্য খুব উত্তেজিত ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি চলে আসি, তখন সাহিলের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড়লোক ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছিল। আমার ননদের বিয়ে হয়ে গেছিল। আমাদের বিয়ের ২ বছর আগেই ননদের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ সাহিল পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর সাহিল যখন রুমে এসেছিল, তখন আমি লম্বা ঘুমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর সাহিল আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধে হতে দিব না। তারপর বর আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে সাহিল যত আমার কাছে এসেছিল, আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই বর বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার জরুরি কাজ আছে। বর বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ সে এই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে। বর বিদেশ চলে যাবে এই কথাটা শুনে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলাম। বর তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। সেদিন ভোরবেলা আমি বরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এইভাবে একা ছেড়ে বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারা রাত বরের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই সকাল হয়ে যায়। তারপর বর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। বর যতক্ষণ তৈরি হচ্ছিল আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদেই যাচ্ছিলাম যে বিয়ে হতে একটা দিনও হয়নি আর বর আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে, তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ আর 2 দিন পরেই তার নিজের শ্বশুরবাড়ি চলে যাবে বলেছিল। আর এমনিতেও আমি ননদকে কতদিন এই বাড়িতে রাখতাম? তার নিজেরও স্বামী আছে, সংসার আছে। সে নিজের স্বামী ও শ্বশুরবাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারত না। আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে বর আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর বর বিদেশে যাওয়ার আগে কি আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজকে এই বাড়িতে ডেকেছি। সে নিজের পড়াশুনো এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকেই এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও বর আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার ননদ তার শ্বশুরবাড়ি চলে যায়। সেদিন আমার বরের ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একাই ছিলাম, তাই ভাবলাম আস্তাবলের যে লাল রঙের ঘোড়াটা আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পেছন দিকে একটা আস্তাবল ছিল। ওই আস্তাবলে 2টো লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার বর পশু পাখিদের খুবই ভালোবাসত এবং আমার বরের ঘোড়ার খুব শখ ছিল। ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার বর তাদের সময় দিতে না পারায় এখন মাত্র 2টো ঘোড়াই এসে। তারপর ঘোড়া দুটোর দেখাশুনো করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল বরের অত বড় বাড়িটা আমাকেই যেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল।
বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টাগাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজ লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপোর নাকি 18 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 18 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, তুমি ভীষণ সুন্দরী, আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের তারিফ শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার তারিফ পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। হাফিজের বাড়ি আসার পরে বরকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। বরের ভাইপোর নাম হাফিজ, আমার ভাসুরের ছেলে। মানে হাফিজের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে হাফিজের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো, গল্প করত, যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম। কারণ বরের বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকতো, যেহেতু আমি বরকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে হাফিজ তার প্রত্যেকটা কথা আমার সঙ্গেই শেয়ার করত, এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই তারিফ করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার কাছে এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে ভয় খাইয়ে দিত। আমি তো তাকে বাচ্চা ভেবে কিছুই বলতাম না, কিন্তু তার এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগতো। সে আমাদের এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সে বাইরে গেলে আমাকে কিন্তু বলেই যেত। একদিন আমি যখন আস্তা বলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে তাকে একটুখানি আদর করছিলাম, তখন হাফিজ আমার কাছে এসে বলেছিল, চাচি, এই লাল ঘোড়াটা ঠিক তোমার মতোই সুন্দরী, তুমি যেমন ভীষণ সুন্দরী, তোমার এই লাল ঘোড়াটাও খুবই সুন্দরী। একদিন আমি তোমার এই লাল ঘোড়ার উপরে বসবই এবং অশ্বারোহণ করবই চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো হাফিজের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে এই একটাই কথা বলতো যে তুমি আমাকে কবে তোমার লাল ঘোড়ার ওপরে বসতে দেবে। আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাটাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার খুব খারাপ লাগতে শুরু হয়। আমি তখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে বরকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো বরকে কোনো দিন বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো ভাসুরের ঘর থেকে, মানে হাফিজের ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার তো সাহস হয়নি এটা দেখার যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছিল। এমনকি এই বেশ কিছু দিনে আমি তার একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখত, এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখা মাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে এটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছে, আমার বর বিদেশে আছে, এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু খারাপ করে বসে, তাহলে আমি তো কাউকে মুখ দেখানোর যোগ্যই থাকব না, কারণ মানুষ তো সবসময় মেয়েদেরকেই খারাপ মনে করবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, এবং সেদিনও অর্ধেক রাতে হাফিজের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজ গিয়ে দেখবই যে সে রুমের মধ্যে এমন কি করে এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে, কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি বরকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে জলখাবারের আয়োজন করছিলাম, তখন হাফিজ রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, চাচি, তুমি কবে লাল ঘোড়াটার উপরে চাপতে দেবে? আমার আর সবুর হচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার খুবই ইচ্ছে করে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ভয় কেঁপে উঠেছিল, কারণ আমি অত বড় বাড়িতে একাই ছিলাম এবং আমার ভাসুরের ছেলের মুখ থেকে ওই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে ধরা দেইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি বা আমি তার মনের নোংরা চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাটাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন হাফিজ যখন কলেজ চলে গেছিল, তখন আমি ঘরে একা বসে খুবই কেঁদেছিলাম, কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম? এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম বরকে হাফিজের ব্যাপারে সব কিছু বলে দেব, কিন্তু বর যদি আমাকেই খারাপ ভেবে বসে, ওই ভয়ে আমি বরকেও কিচ্ছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলো সহ্য করছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে হাফিজের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম, আর ভাবতাম আমার বর যদি কাছে থাকতো তাহলে আজ আমাকে এতটা ভয় লাগতো না, আজ আমাকে এতটা একা মনে হতো না।
এইভাবে বেশ কিছুদিন চলার পরে সেদিন রাত্রিবেলাতেও যখন হাফিজের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি না পেরে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন আজ আমি দেখবই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ আসে এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল না? আমি হাফিজকে ভুল ভেবেছিলাম। এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখেই দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আস্তেই করে তার রুমের দিকে গেলাম, তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতেই দেখলাম জানালাটাও ভেতর থেকেই বন্ধ করা ছিল, কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল, সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখতেই আমার ভেতর কেঁপে উঠেছিল। কারণ জানি না সে মোবাইলের মধ্যে এমন কি ভিডিও দেখছিল, এবং মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে উদ্ভট কাণ্ড করছিল এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থর থর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটাকে চেপে ধরে কাঁদতে শুরু করেছিলাম। কারণ আমি বুঝে গেছিলাম হাফেজকে বাচ্চা ছেলে মনে করে আমি অনেক বড় ভুল করেছিলাম। কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসতো এবং সারা দিন আমার সঙ্গেই গল্প করত। আমি কিন্তু এই জিনিসগুলোকে অত গুরুত্বই দিতাম না। সেদিন রাত্রেবেলা তার ওইসব কাণ্ড কারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রেবেলা মোবাইলে কি দেখছিল এবং সে মুখের মধ্যে কেন ওইসব উদ্ভট আওয়াজ করছিল। সেদিন সারা রাত ভয়ে আমার ঘুম হয়নি, কারণ আমার হাফেজের প্রতি মনের মধ্যে একটা ভয় বসে গেছিল। সকালবেলা আমি যখন আমার ঘোড়া দুটোকে দেখতে গিয়েছিলাম, তখন তাদের একটু সেবা যত্ন করার পরে ঘরে ফিরে আসতেই দেখি হাফিজ দরজার সামনেই দাঁড়িয়েছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, চাচি, কি ব্যাপার, তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠো না। আমি তখন হাফিজকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? হাফিজ তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিনই সকালে উঠি, এবং বলল, আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে চেপে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপতে দারুণ লাগবে। হাফিজের মুখ থেকে এসব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছো তোমার মুখে একটাই কথা, শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে হাফেজ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল, আমি সেটা দেখে তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে চেপে অশ্বারোহণ করেছিল, এবং সে ওই ঘোড়ার পিঠে চেপে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়ে তার দিকেই তাকিয়ে থেকে গিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমার বাড়িতে তো কোনো ঘোড়া নেই। হাফেজ তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছি। কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব ভালোবাসে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম, তখন আমার দাদুরও একটা লাল রঙের ঘোড়া ছিল, এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো, এবং ছোটবেলা থেকেই আমার করতে খুব ভালো লাগতো। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম, তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গেছিল, তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল, এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু ও আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম, তারপরে আমার সঙ্গেও একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতাম, তখন একবার ঘোড়ার পিঠে চাপতে গিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকেই মাটিতে পড়ে গেছিলাম, এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস রেস্টে থাকতে হয়েছিল, এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল।
আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গেছিল, কিন্তু তোমার এখানে আসার পরে ওই লাল ঘোড়াটাকে দেখার পরে আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকেল করতে হয়, এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সেই আওয়াজগুলো বের করতাম, কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকেই আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগেই ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম, এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই হাফিজ আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল, কারণ হাফিজ আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এই রকমভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। হাফিজের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল, কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম, এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজেকেই খুবই লজ্জা লাগছিল, কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি হাফিজের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম, এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত্রি 11টা বাজছিল। বাড়ির দরজা খোলা লাগে আমি এটা ভাবছিলাম, এত রাত্রিবেলা আমাদের বাড়িতে কে এসেছে। দরজাটা খোলার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, বাইরে কে? তখন বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতে আমার খুশির ঠিকানা ছিল না, কারণ বর আমার সামনেই দাঁড়িয়েছিল। তারপর বর বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দিবে বলে আমাকে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজকে রাত্রেই বাড়ি ফিরব। তাকে দেখা মাত্রই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং তাকে অনেক চুমু দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সে সব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি হাফিজের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম, কারণ হাফিজের মনে তো সেরকম কিছুই ছিল না যেরকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। হাফিজের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এজন্যই বলে কিছু কিছু কথার আগে থেকেই খারাপ মানে বের করতে নেই, সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম হাফিজের ব্যাপারে। আমি হাফিজের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটাও কখনোই বলতে চাইনি। সেদিনের পর থেকে বর আর কোনো দিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি, এবং হাফিজও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত এবং আমার সঙ্গে খুব কথাও বলতো। এমনকি বর যখন অফিসে ব্যস্ত থাকত তখন হাফিজ বাড়ির সমস্ত বাজারঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি এবং হাফিজকেও নিজের ছেলে মনে করেই ভালোবাসি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।